বৈরি অ্যানফিল্ডে পেপ গার্দিওলা হারার আগেই হারলেন। লিভারপুলের 11 পয়েন্টের লিডের পর এখন তারাই ফেভারিট। হান্সি ফ্লিকের বার্সার হানিমুন গেছে ফুরিয়ে, রিয়াল মাদ্রিদ তাড়া করছে জোরে সোরে। ইতালিতে ফুটবল ম্যাচ ছাপিয়ে গেছে জীবনের খেলায়। শনি রবির ফুটবলে যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 পেপ গার্দিওলা 2.0। গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি 2-0 গোলে অ্যানফিল্ডে হেরেছে ঠিকই, কিন্তু ওই হারের আগেই পেপ গার্দিওলা নিজেই হেরে গেছেন ওই ম্যাচের যখন 87 মিনিট চলে, 86 বা 87 মিনিট, ওই সময় তিনি অ্যানফিল্ডের দর্শকদের দিকে ইঙ্গিত করে তার 5 আঙুল আর সঙ্গে এই 1 আঙুল 6 আঙুল দেখাচ্ছেন, কারণ তিনি 6টা প্রিমিয়ার লিগ টাইটেল জিতেছেন। যেহেতু তার দল ওই সময় হারছিল, অ্যানফিল্ডের সমর্থকেরা বা দর্শকেরা তখন একটা গান গাইছিলেন। গানটা ছিল এরকম যে সকালবেলায় পেপ গার্দিওলা বরখাস্ত হতে যাচ্ছেন। মানে মজা করেই এই ধরনের ব্যান্টারিং প্রিমিয়ার লিগের ফুটবলে খুবই কমন একটা ঘটনা, কিন্তু সেটা পেপ গার্দিওলার হজম হয় নাই। হজম না হওয়াটা স্বাভাবিক, কারণ তার ক্যারিয়ারে, ম্যানেজারিয়াল ক্যারিয়ারে কখনো পেপ গার্দিওলা এইরকম দুঃসময়ের মুখোমুখি হন নাই, যেখানে তিনি একটানা 7 ম্যাচে কখনোই জয়ের দেখা পান নাই। এবং এই হারের পরে পেপ গার্দিওলার দল প্রিমিয়ার লিগের টাইটেল রেস থেকে অনেকখানি ছিটকে গেছেন। কিন্তু সমস্যা হচ্ছে বা কথা হচ্ছে, গার্দিওলাকে আপনি এই যেভাবে দেখলেন, এইভাবে দেখে তো আপনি অভ্যস্ত নন। এবং এই ঘটনা তিনি একবার ঘটিয়েছেন, তাও না। ম্যাচ শেষ হয়েছে, এটা ছিল ম্যাচের চলার সময়, ম্যাচ শেষ, তখন ম্যানচেস্টার সিটি ফুটবলাররা মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। ওই সময়ও গার্দিওলা ওই 6টা ট্রফি দেখাচ্ছেন যে তিনি 6টা প্রিমিয়ার লিগ টাইটেল জিতেছেন। তার ভেতরে অনেকগুলো তিনি লিভারপুলকে হারিয়ে জিতেছেন। লিভারপুলের ইয়র্গেন ক্লপের সঙ্গে তার একটা চমৎকার হেলদি কম্পিটিশন ছিল, সেই লড়াইয়ে পেপ গার্দিওলা জিতেছেন। এবং গার্দিওলা ম্যাচ শেষে বলছেনও যে অ্যানফিল্ডের ক্রাউডের কাছ থেকে তিনি এরকম কিছু প্রত্যাশা করেন নাই, সে কারণেই তার এটা হজম হয় নাই। কিন্তু আসলে কি তাই, নাকি ঘটনা হচ্ছে যে গার্দিওলা নিজে কখনো এইরকম পরিস্থিতির মুখোমুখি হন নাই দেখে গার্দিওলা ওই পরিস্থিতিতে কেমন আচরণ করেন সেটা আমরা এতদিন জানতাম না। আমরা যেটা অবশেষে জানলাম, এবং এই আচরণ আপনি কার সঙ্গে মিল খুঁজে পান? জোসে মরিনিও, তাই না? তিনি তো প্রায় সময় এইরকম নানান ধরনের কাণ্ড কারখানা করেন এবং নিজেকে একটু জাহির করেন। গার্দিওলা নিজেকে জাহির করতেই পারেন, তার সব রকম রাইটস সেখানে আছে। মডার্ন ডে ফুটবলে আপনি তাকে সবচেয়ে সেরা কোচ বলতে পারেন, সবচেয়ে সফল কোচ বলতে পারেন, আপনি যা খুশি তাই বলতে পারেন, কিন্তু যে পরিস্থিতিতে গার্দিওলার ভেতর থেকে জোসে মরিনিও সত্তাটা বেরিয়ে এলো, এইরকম পরিস্থিতির মুখোমুখি আমরা যেহেতু আগে হই নাই, তাই আমরা এতদিন জানতামও না যে ওই পরিস্থিতিতে পড়লে যখন সমালোচনা প্রবলভাবে আপনাকে জেঁকে ধরে, তখন বোধহয় সবাই কোথাও না কোথাও গিয়ে জোসে মরিনিও হয়ে যান। এবং পেপ গার্দিওলার ক্ষেত্রে সম্ভবত সেই ঘটনাটাই ঘটেছে। এই 6 দিয়ে তিনি কি বোঝাতে চাইলেন আমি জানি না। তিনি হয় কি বোঝাতে চাইলেন যে 7টা ম্যাচ হয়েছে ম্যানচেস্টার সিটির সবশেষ, তার ভেতরে তিনি 6টায় হেরেছেন, এটা একটা হতে পারে। তিনি আরও বুঝিয়ে থাকতে পারেন যে 5 নম্বরে আছে ম্যান সিটি, 1 নম্বর দলটার নাম লিভারপুল, হতে পারে, আমরা জানি না। 6 দিয়ে তিনি আরও একটা জিনিস ইঙ্গিত করতে পারেন, সেটা হচ্ছে এর্লিং হল্যান্ড কতবার লিভারপুলের অ্যাটাকিং থার্ডে বল টাচ করেছেন, জানি না। সেটাও হয়তো পেপ গার্দিওলার দলের দুর্দশার অন্যতম একটা কারণ হিসেবে দেখা যেতে পারে। তবে এই যে আপনি এখন যা অবস্থান দেখছেন, সেটা দেখে আপনি জানেন যে 11 পয়েন্টে পিছিয়ে পড়েছে ম্যানচেস্টার সিটি, এবং সম্ভবত আমরা দেখতে যাচ্ছি ম্যান সিটির দাপটের শেষটা। অর্থাৎ গেল 4বার যে তারা প্রিমিয়ার লিগ জিতেছে, সেটায় বোধহয় সেই ধারায় বোধহয় ছেদ পড়তে যাচ্ছে। এবার যেটা নিশ্চিত হয়ে যাচ্ছে, ডিসেম্বর মাসের প্রথম দিনেই লিভারপুলের কাছে 2-0 গোলে হারে। এবং এই হারটা ম্যান সিটি এমনভাবেই হেরেছে যে পুরো ম্যাচে কখনোই তাদেরকে মনে হয় না যে এই ম্যাচে টিকে আছে ম্যানচেস্টার সিটি। প্রেশার মানুষকে কোন অবস্থায় নিয়ে যায় আর কোন অবস্থানে ফেলে দেয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত পেপ গার্দিওলা নিজেই। তিনি ম্যাচ শেষে বলছেন, অনেক কিছুই বলছেন, যে তিনি হয়তো বরখাস্ত হয়ে যেতেন যদি তার 6টা টাইটেল না থাকতো, সেই কারণেই কি তিনি 6টা টাইটেল দেখাচ্ছেন। তিনি ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এটা মনে করে দিয়েছেন তিনি 6টা টাইটেল জিতেছেন। ম্যাচের পরে তাকে আঙুল দিয়ে দেখাতে হলো। একটা প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্য বলা ঠিক উচিত হবে না। গেম অফ থ্রোনস যারা দেখেছেন তারা নিশ্চয়ই টাইউইন ল্যানিস্টারকে চিনবেন। টাইউইন ল্যানিস্টারের একটা বিখ্যাত উক্তি আছে, A man who has to call himself the king is no king। মানে যে আসলে নিজেকে রাজা হিসেবে তাকে জাহির করতে হয়, সে আসলে দিন শেষে রাজা না। পেপ গার্দিওলার অবস্থা এই মুহূর্তে যা দাঁড়িয়েছে, সেটা অনেকটাই সেই রকমই।
যাই হোক, আমরা পয়েন্ট নম্বর 2-তে চলে যাই। পেপ গার্দিওলার কাছ থেকে লিভারপুলকে নিয়ে কথা বলা দরকার। লিভারপুল জিতেছে, কিন্তু লিভারপুলের সঙ্গে টাইটেল রয়েছে কি চেলসি থাকবে? এটাই আমাদের পয়েন্ট নম্বর 2। প্রথমেই লিভারপুলের জয়টা নিয়ে কথা বলা যাক। লিভারপুল এখন যে অবস্থায় আছে, এই অবস্থা থেকে কেউ কখনো প্রিমিয়ার লিগের টাইটেল হারায় নাই। 13 ম্যাচ শেষে 34 পয়েন্ট লিভারপুলের। আর্সেনাল এবং চেলসি সমান সমান পয়েন্ট নিয়ে 2 এবং 3 নম্বর স্থানে আছে। ব্রাইটন হয়তো একটা দারুণ সময় পার করছে, কিন্তু টপ 4-এ হয়তো সবাই তাদেরকে এক্সপেক্ট করবেন না। আর ম্যান সিটি এই মুহূর্তে রয়েছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে। যে অবস্থানে লিভারপুল এই মুহূর্তে রয়েছে, সেই অবস্থান থেকে কেউ কখনো প্রিমিয়ার লিগের টাইটেলটা হারায় নাই। এর আগে নিউক্যাসল ইউনাইটেড সর্বোচ্চ 8 পয়েন্টের লিড নিয়ে 1995-96 মৌসুমে তারা শেষ পর্যন্ত লিগে দ্বিতীয় হয়েছিল। তাহলে কি আমরা বলতে পারি যে আর্নে স্লটের দল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে? নভেম্বর মাস শেষ, ডিসেম্বরের একেবারে প্রথম দিক চলছে। এই অবস্থায় নতুন একজন কোচ, যিনি আর্নে স্লট লিভারপুলের নতুন কোচ হিসেবে এসেছেন, তার আন্ডারে থাকা দলটাকে হয়তো অনেক জোর দিয়ে লোকে বলবেন না যে চ্যাম্পিয়ন হবে, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পথে লিভারপুল আছে, এই কথা বোধহয় সবাই এক বাক্যে স্বীকার করবেন। আপনি লিভারপুলের ফ্রন্ট লাইন দেখেন, মোহামেড সালাহ, ডারউইন নুনিয়েজ, কোডি গাকপো, সবাই কম বেশি ফর্মে আছেন। এখান থেকে আপনি পরে লুইসকে নামাচ্ছেন। মিডফিল্ডে গ্রাভেনবার্গ, আপনি সবোজলাইয়ের কথা বলেন, আপনি ম্যাকঅ্যালিস্টারের কথা বলেন, মনে হচ্ছে দারুণ একটা ব্যালেন্স টিম। ইনফ্যাক্ট জো গোমেজ যিনি খেললেন ইব্রাহিমা কোনাতার জায়গায়, তিনিও দারুণ করলেন। রাইট ব্যাকে আমরা রিয়াল মাদ্রিদের সঙ্গে দেখলাম যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড খেলতে পারলেন না, কনর ব্র্যাডলি সেই অভাব বুঝতেই দিলেন না। এই যে লিভারপুলের একটা দল যেটা দাঁড়িয়ে গেছে এবং যেটাকে মনে হচ্ছে প্রতিটা পজিশনে তাদের কাছে অপশনস রয়েছে, এটা বলতে পারে বা দাবি করতে পারে বা ইঙ্গিত দিতে পারে যে লিভারপুল এবার লিগ জিতে যাচ্ছে। আর এই ডেটা তো আছেই, এই ডেটা আমাদেরকে বলছে লিভারপুলই এবার লিগ জিতে যাচ্ছে। এখন চেলসি আর আর্সেনাল সেই সঙ্গে থাকবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। চেলসি যে নিজেদেরকে খুঁজে পেয়েছে, এর পেছনে তাদের অন্যতম একটা কারণ হতে পারে লাস্ট কয়েকটা ম্যাচে যেটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে এনজো ফার্নান্দেজের ফর্ম। 2 গোল 5টা অ্যাসিস্ট, এই হচ্ছে তার শেষ ক ম্যাচের ফিরিস্তি। যেখান থেকে এনজো ফার্নান্দেজ এই সিজনটা শুরু করেছিলেন, সেখান থেকে নভেম্বর শেষে তিনি এই অবস্থানে থাকবেন এটা হয়তো অনেকে এক্সপেক্ট করেন নাই। তাকে ক্যাপ্টেনের আর্মব্যান্ড দেওয়া হয়েছিল একদম সিজনের প্রথম দিকটায়, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। পরে তিনি স্টার্টিং 11 থেকেই জায়গা হারালেন। তাকে যে প্রত্যাশায় দলে ভেড়ানো হয়েছিল, চেলসি তাকে নিয়েছিল 2023 সালের জানুয়ারি মাসে, সেটা তিনি কখনোই সেভাবে পূরণ করতে পারছিলেন না। কিন্তু এখন তার যে পজিশনিং চেঞ্জ হয়েছে এনজো মারেস্কার আন্ডারে, সেটা অনেক বেশি তার জন্য হেল্পফুল হচ্ছে। তিনি কোথায় থাকেন? তিনি বক্সের আশপাশে ঘুরঘুর করেন, কখনো কখনো বক্সের ভেতরেও তিনি থাকছেন, এবং এগুলো তার গোল পাওয়ার সম্ভাব্যতা বাড়িয়ে দিচ্ছে। আপনি চেলসিতে সবশেষ কোনো একজন গোল স্কোরিং মিডফিল্ডার দেখেছেন কবে? সম্ভবত ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কথা আপনার মনে থাকার কথা। ওই ল্যাম্পার্ডের মতো রোল কেউ যদি পালন করতে পারেন, তাহলে সম্ভবত সেই প্লেয়ারটার নাম এই মুহূর্তে চেলসি দলে এনজো মারেস্কার কাছে যা আছে তার ভেতরে এনজো ফার্নান্দেজ। তো এই যদি হয় চেলসির অবস্থা, তাহলে প্রশ্ন থাকতে পারে যে চেলসি টাইটেল রেসে থাকছে কিনা। আমার কাছে এখনো পর্যন্ত মনে হচ্ছে চেলসি আসলে শেষ পর্যন্ত শিরোপার দৌড়ে পুরোপুরি থাকতে নাও পারতে পারে, সেই সম্ভাবনাটাই বেশি। বুঝতে পারছেন, ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছি। কিন্তু চেলসির পক্ষে এবার ভালো জায়গায় থাকাটা সম্ভব, এবং যেটাই আসলে চমক চেলসির জন্য। চেলসি এত ভালো করবে এটা হয়তো খুব বেশি লোকে কল্পনা করেন নাই। আর আর্সেনাল 5-2 গোলে জিতেছে। আর্সেনালের মার্টিন ওডেগার ফিরেছেন, তিনি ফেরার পরে আর্সেনালের খেলায় ছন্দও ফিরেছে, ওটা তাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। তবে স্ট্রাইকার সম্ভবত লাগবে। পয়েন্ট নম্বর 3-তে চলে যায়। এমবাপের আগে ফিরলো রিয়াল মাদ্রিদ। এমবাপে ফিরবেন কি ফিরবেন না এটা নিয়ে অনেক কথা হচ্ছিল। এমবাপে ফিরেছেন কিনা সেটা আমরা জানি না, কিন্তু রিয়াল মাদ্রিদ ফিরে গেছে। আপনি লা লিগার পয়েন্ট টেবিলটা দেখলে জানেন রিয়াল মাদ্রিদের হাতে থাকা একটা ম্যাচ তারা যদি জিতে যায়, তাহলে তারা বার্সেলোনাকে টপকে যাবে। এটা হয়তো 1 মাস আগেও কেউ কল্পনা করতে পারেন নাই। অক্টোবরের শেষ দিকে যখন রিয়াল মাদ্রিদ 4-0 গোলে সান্তিয়াগো বার্নাবিউতে হারলো, তখন যদি কাউকে বলা হতো ডিসেম্বর মাসের 2 তারিখে আপনি লা লিগার পয়েন্ট টেবিলের সবার উপরে থাকবেন, সেটা হয়তো খুব বেশি লোকে বিশ্বাস করতেন না। এখন রিয়াল মাদ্রিদ যেভাবে এই ম্যাচটা জিতলো হেতাফের সঙ্গে 2-0-তে, সেখানে কতগুলো গল্প ছোট ছোট তৈরি হয়েছে। প্রথমত পেনাল্টি পেল রিয়াল মাদ্রিদ, যেটা নিলেন জুড বেলিংহাম, নট কিলিয়ান এমবাপে। আগের ম্যাচে তিনি পেনাল্টি মিস করেছিলেন, পরের ম্যাচে তাকে আর পেনাল্টি দেওয়া হলো না। ওটা নিয়ে অনেক বেশি আলোচনা হতে পারতো, কিন্তু সেই আলোচনার পথেই আমরা যেতে পারলাম না, কারণ বেলিংহামের একটা পাস থেকেই কিলিয়ান এমবাপে পরে গোল করে তিনি তার
চেনা ছন্দে ফেরার চেষ্টা করছেন, এখনও করছেন। পুরোপুরি ফিরেছেন এটা খুব জোর দিয়ে দাবি করা যাবে না। এই দেখুন এমবাপ্পেকে নিয়ে এত কথা হয়, ভিনিসিয়াস জুনিয়র এখনও ইনজুর্ড, এই দলে 5-6 জন রেগুলার ফুটবলার নাই। মানে আপনি একটা রাইট ব্যাক, জেনুইন রাইট ব্যাকই খেলাতে পারতেছেন না। এটা বার্সেলোনার দুর্দশার কথা আমাদেরকে বেশি বেশি করে বলছে। বার্সেলোনার এই যে নভেম্বর মাসটা গেল, সেটা বার্সেলোনা নিশ্চয়ই ভুলে যেতে চাইবে। নভেম্বর রেইনের কথা মনে পড়ে যেতে পারে কারো কারো, যে হার্ড টু হোল্ড আ ক্যান্ডেল ইন দ্য কোল্ড নভেম্বর রেইন। বার্সেলোনার অবস্থা হয়েছে এরকম যে লিগটা ধরে রাখাই তাদের জন্য দুষ্কর হয়ে গেছে। এই শেষ এলো লাস পালমাসের কাছে, সেটা সিগনিফিকেন্ট হয়ে গেছে আরও বেশি, কারণ এটা তারা তাদের 125তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে উদযাপনটা ভুন্ডুল করে দিয়ে ওই ম্যাচটায় তারা হেরে বসেছে। বার্সেলোনা এখন এখান থেকে কই যায় সেটা একটা আলোচনার বিষয়। বার্সেলোনার নতুন কোনো একটা কৌশল বোধহয় খুঁজে বের করতে হবে যেটা তাদেরকে হেল্প করতে পারে। এই যেই কৌশল নিয়ে বার্সেলোনা সাফল্য পেয়েছিল অক্টোবরে, সেটাই ব্যর্থ হয়ে গেছে নভেম্বরে। দ্যাটস হাউ ফাস্ট দ্য নাইট চেঞ্জেস। পয়েন্ট নম্বর 4, আঁতোয়া গ্রিজম্যানকে নিয়ে কথা বলবো, তবে এই পয়েন্ট নম্বর 4 এর নাম দিয়েছি গ্রিজম্যানের মাথা, জামালের হেড। দুটোই আসলে মাথার গল্প, কিন্তু প্রথমে আঁতোয়া গ্রিজম্যানের মাথার গল্প বলতেই হচ্ছে। রিয়াল ভায়াদোলিদের সঙ্গে আতলেতিকোর ম্যাচ ছিল, চতুর্থ গোলটা আঁতোয়া গ্রিজম্যান যেভাবে করেছেন, ইউলিয়ান আলভারেজের পাস থেকে একটা টার্ন নিয়েছেন, এরপরে দারুণভাবে একটা ডামি করে তিনি বল জালে জড়িয়েছেন। এটা সম্ভবত, এই গোলটা যারা দেখেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে গোলটা ইউটিউবে গিয়ে রিপ্লেটা আরও একবার দেখে নেওয়া, কারণ এই গোলটা সম্ভবত হয়ে যেতে পারে পরের বছরের বা যে কোনো সময়ের অন্যতম সেরা গোল। যাই হোক, গ্রিজম্যানের বুদ্ধিমত্তার যতই তারিফ আপনি করেন না কেন, সেটা বোধহয় কম হয়ে যাবে। গ্রিজম্যান কত গুরুত্বপূর্ণ, ওই একটা গোলে তার যে কয়েকটা ঘুল্লি, তার ভেতরেই তার মেধার পরিচয় খুব ভালো মতো সেখানে তিনি রেখেছেন। আর কেন গ্রিজম্যানকে নিয়ে কথা বলা প্রয়োজন, তার একটা কারণ হতে পারে এটা যে 2022-23 মৌসুম থেকে আপনি যদি হিসাব করেন, তাহলে লা লিগায় গোল আর অ্যাসিস্ট মিলিয়ে সবচেয়ে বেশি অবদান রবার্ট লেভানডফস্কি, এর পরের নামটাই আঁতোয়া গ্রিজম্যানের। কিন্তু সেই অর্থে গ্রিজম্যানকে নিয়ে আমরা হয়তো খুব বেশি কথা বলার সুযোগ পাই না, কারণ তার দল হয়তো লা লিগা জেতে না, ইউরোপিয়ান কম্পিটিশনে খুব বেশি দূর আগায় না, বা তাদের হয়তো বাংলাদেশে ওই রকম ফ্যান ফলোয়ার নাই। কিন্তু আঁতোয়া গ্রিজম্যান যে কত বড় মাপের ফুটবলার, এইটা এই বয়সে এসেও এই ডেটা দেখলে আপনি খুব স্পষ্টভাবেই বুঝতে পারবেন। এখানে কিছু টুকরো টুকরো খবর আছে। জামাল মুজিয়ালাটা বলার আগে ইতালিয়ান সেরি আতে যে নাপোলি ভালো করলো সেটা একটু বলা প্রয়োজন। নাপোলি আরও একটা ম্যাচ জিতেছে, এবার জিতেছে তারা 1-0 ব্যবধানে, এবং তারা সব মিলে ক্লিন শিট রাখলো এই সিজনে 9টা। তারা যেবার লিগ জিতেছিল সেবারও তারা এতগুলো ক্লিন শিট রাখতে পারে নাই, অর্থাৎ আন্তোনিও কোন্তের দলের ডিফেন্সটার ক্রেডিট আপনার দিতে হবে। এবং জিতলো তারা স্কট ম্যাকটমিনের গোলে, যিনি সব মিলে 12 ম্যাচে 4 গোল আর 1 অ্যাসিস্ট করেছেন। এই স্কটিশ ফুটবলার যিনি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই সিজনে গেছেন নাপোলিতে। এবার চলুন কথা বলি আমরা জামাল মুজিয়ালাকে নিয়ে। মুজিয়ালা আরও একবার হেডে গোল করেছেন। আপনি জামাল মুজিয়ালাকে চেনেন হয়তো তার পায়ের কারুকাজের জন্য, তিনি দারুণ ড্রিবলিং পারেন, ফিনিশিংও তার মন্দ নয়। কিন্তু এই সিজনে যে জিনিসটা তিনি নতুন করে রপ্ত করছেন সেটা হচ্ছে হেডিং ক্যাপাসিটি বা হেড দিয়ে গোল করার যে ব্যাপারটা, সেটাকে এই সিজনে এই নিয়ে তিনি ক্লাব এবং ন্যাশনাল টিম মিলিয়ে 5টা হেডে গোল করেছেন। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলটাও তার হেডে করা, এবং ওই গোলের পরে তার উদযাপন বলে দিচ্ছে তিনি আসলে কত বেশি সন্তুষ্ট। এই হেডিং নিয়ে তিনি আলাদা করে কাজ করেছেন এবং যার ফল এখনই মিলতে শুরু করে দিয়েছে। আপনি যেভাবে জামাল মুজিয়ালাকে চিনতেন, তার থেকে বেরিয়ে হয়তো আপনাকে সামনের দিনগুলোতে নতুনভাবেও জামাল মুজিয়ালাকে চিনতে হতে পারে। পরেরটা এই 4 নম্বর পয়েন্টেরই আর টুকরো টুকরো খবরের ভেতরে একটা হচ্ছে পিএসজি এবং নতে এই সপ্তাহে তারা 1-1 গোলে ড্র করেছে, তবে লিগ আতে একটা রেকর্ড হয়েছে। রেকর্ডটা হচ্ছে এরকম যে 84.1% বল পজিশন নিয়ে ম্যাচ শেষ করেছে পিএসজি। লুই এনরিকের দল এখন লিগ আর ইতিহাসে যে কোনো ম্যাচে সবচেয়ে বেশি সময় ধরে বা সবচেয়ে বেশি শতাংশ বল পজিশন ধরে রাখা দল। কি এক অদ্ভুত রেকর্ড। যাই হোক, পয়েন্ট নম্বর 5-এ চলে যাই। জীবন যখন শিরোনাম হয়ে গেছে, ফুটবল নয় জীবন, সেখানে কোরিয়ারে দেল্লো স্পোর্টের যে শিরোনামটা, এটা দেখলে আপনি বুঝতে পারবেন ইতালিয়ান আজকাল পত্রিকার বেশিরভাগ হেডলাইনই আসলে এই রকম, যারা সবাই মিলে মনে করছে এদোকে। এখন এই এদোকে কথা হচ্ছে, আপনি সম্ভবত ইন্টার মিলান এবং ফিওরেন্তিনার ম্যাচে এই দৃশ্যটা দেখেছেন, একটা হৃদয় বিদারক দৃশ্য। ফিওরেন্তিনার মাঠে ম্যাচ চলছিল, ইন্টার মিলানের যে ম্যাচটা পরে গিয়ে সরিয়ে নিতে হয়েছে, ম্যাচ বন্ধ করতে হয়েছে, কারণ ম্যাচের 16 মিনিটে
এদু বোভে তিনি পড়ে গেলেন এবং তার কার্ডিয়াক অ্যারেস্টের কারণে সবাই যখন ইন্টার মিলান থেকে শুরু করে ফিওরেন্তিনা সবাই খুব ব্যতিব্যস্ত হয়ে গেলেন, কারণ যান বাঁচাতে হবে। আপনি ফুটবল মাঠে অনেক সময় বলা হয় যে ফুটবল পৃথিবীর সবচেয়ে বড় খেলা এবং কোথাও কোথাও বোধহয় জীবন মৃত্যুর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় ফুটবল, কিন্তু আসলে কি তাই? আসলে তা নয়। দিন শেষে এটা একটা বিনোদন, কিন্তু যখন এই জীবন মরণের টান পড়ে তখন আর মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকে না, দলে দলে কোনো ভেদাভেদ থাকে না। আপনি এই ছবিটা দেখুন, ইন্টার মিলানের ফুটবলার ফিওরেন্তিনার ফুটবলারকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন, কারণ যে দৃশ্য খানিকক্ষণ আগে দেখা গেছে এরপরে ফুটবল মাঠে থাকাটা সে কথা আপনি ভুলেই যান। পরের দিন জীবন চালানোই আসলে মুশকিল। আপনার সাথের একজন ফুটবল খেলছিল, এই খানিকক্ষণ আগেও একটা পাস দিয়েছে, একেবারেই তরুণ, তার এইরকম দশা। এবং কেন ফিওরেন্তিনার ফুটবলারদের উপরে এর প্রভাবটা বেশি? তার কারণ 2018 সালে ফিওরেন্তিনার ক্যাপ্টেন ডেভিডে আস্তরি তিনিও মারা গিয়েছিলেন একটা ম্যাচ শুরুর আগে, সেটা অবশ্য তার হোটেল রুমে, কিন্তু সেই ঘটনাটা ফিওরেন্তিনার উপরে একটা বড় প্রভাব রেখে গিয়েছিল। আরও একবার 2024-এ এসে এইরকম ঘটনার মুখোমুখি ফিওরেন্তিনাকে হতে হলো, যে কারণে ম্যাচটা পরে পরিত্যক্ত হচ্ছে। তবে আশার খবর বা ভালো খবর হচ্ছে তিনি ভালো আছেন এবং তার জ্ঞান ফিরেছে, তার শুশ্রূষা চলছে হাসপাতালে, তাকে দেখতেও যাচ্ছেন ফুটবলাররা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.